হৃদয়ারণ্যেও যে তটিনী। পর্ব ২৬। লিখেছেন অনিদ্রিতা আঁখি। এর মাঝে কেটে গিয়েছে ২ দিন। উমাইর সেদিন হসপিটাল থেকে বের হয়ে এসে আর তটিনীর সামনে যায়নি। সে তটিনীর সুস্থ হওয়ার অপেক্ষায় আছে। তটিনী যেহেতু স্ট্রোক করেছে, তাই তার সাথে এখন উত্তেজনামূলক কিছু করা যাবে না। আর এমন সময় উমাইরকে দেখলে সে উত্তেজিত হয়ে পড়বে। তখন হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। এই ভেবে সে তার থেকে দূরে আছে। তবে তটিনী ২৪ ঘন্টাই উমাইরের নজরদারিতে থাকে। অনেক দিন পর আজ উমাইর কায়সার মঞ্জিলে এসেছে। আসতে চায়নি অবশ্য, কিন্তু তার প্রাণপ্রিয় দাদাজানের কথা আর অমান্য করতে পারেনি। গাড়ি নিয়ে সে কায়সার মঞ্জিলের গেটে পৌঁছালো। মেন গেটের সামনে দাঁড়াতেই সিকিউরিটি গার্ডরা তাকে সম্মান জানিয়ে মাথা নত করল। তবে সে এসব পাত্তা না দিয়ে সোজা কায়সার মঞ্জিলে প্রবেশ করল। উমাইর লিভিং রুমে পা রাখতেই দেখতে পেল তার দাদা ও বাবা সোফায় বসে আছেন। দাদাকে দেখে মুখে হাসি ফুটে উঠল তার। কোনো দ্বিধা না করেই সোজা দাদার পাশে গা ঘেঁষে বসে পড়ল। উমাইরকে কাছে পেয়ে উমরান মাহমুদের মুখে এক ঝলক স্নেহমিশ্রিত হাসি ফুটে উঠল। তবে মুহূর্তেই তিনি হাসি চেপে নাটকীয় ভঙ্গিতে বললেন, এই তো দাদুভাই, খুব ব্যস্ত দেখছি আজকাল। দাদাকে দেখতে আসার সময়ও পাও না। দাদুর এমন ভঙ্গিমায় উমাইর মৃদু হেসে বলল, দেখতে আসি আর না আসি, ভালোবাসা কি তাতে কমে যাবে? তুমি তো সব সময় আমার মনে থাকো। উমাইরের এমন আন্তরিক জবাবে উমরান মাহমুদ এবার মুখে গাম্ভীর্যের ছাপ এনে বললেন, আচ্ছা, এটা কি নাতবউ জানে? উনার এমন কথায় উমাইরের ললাটে ভাঁজ পড়ল। তার এমন ভ্রু কুঁচকানো দেখে উমরান মাহমুদ বুঝলেন, তিনি যা বুঝাতে চেয়েছেন তা নাতি ঠিক বুঝতে পারেনি। তাই তিনি আরও স্পষ্ট করে বললেন, নাতবউ কি জানে যে তার স্বামীর মনে অন্য কেউ থাকে? এবার উমাইর বুঝল দাদুর কথার রসিকতা। সে ঠোঁটের কোণে হালকা তাচ্ছিল্যের হাসি এনে বলল, দাদু, তুমি এমন একজন মেয়ে পছন্দ করেছিলে যে তার স্বামী যদি অন্য কারোর সঙ্গে বাসরও করে তাহলেও তার কিছু যায় আসবে না। কথা শেষ করেই সে দাদুর দিকে তাকিয়ে আরও তাচ্ছিল্যের সুরে বলে, আর সেখানে আমি কি ভাবলাম, কে আমার মনে থাকলো না থাকলো তা জেনে সে রাগ করবে, এটা ভাবাও হাস্যকর। উমরান মাহমুদ নাতির ঠোঁটের কোণে একরকম তাচ্ছিল্যের হাসি ফুটে উঠতে দেখে মৃদু হাসলেন। তার চোখে তখন অভিজ্ঞতার গভীর আলো। মাথা নেড়ে ধীর কণ্ঠে বললেন, আমার মেয়ে বিদ্বেষী নাতি দেখি এক মেয়ের পিছে বাজেভাবে ফেঁসে গিয়েছে, ভালোবাসো তাকে? উমাইর দাদুর প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে একটু অস্বস্তির ছায়া, যেন মনের গভীরের কথাটা সহজে প্রকাশ করতে পারছে না। কিন্তু দাদুর স্নেহমাখা মুখের দিকে তাকিয়ে সে গভীর শ্বাস নিয়ে এক মুহূর্ত চুপ রইল। সে এই মানুষটিকে অনেক ভালোবাসে। তিনি তার কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখেনি। তার আজও মনে আছে, ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত তাকে কতটা ভালোবেসে আসছে। কিন্তু তার এমন অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট
সে কোনোভাবেই যেন মেনে নিতে পারছিল না। তাই তো এত কিছু করা। উমাইর গভীর এক শ্বাস ফেলে অতঃপর সে অদ্ভুত ধীরস্বরে বলল, যা একটু দ্বিধা মেশানো। দাদু, ভালোবাসা তো সত্যিই অদ্ভুত এক জিনিস, তাই না? যেন এক ধরনের জাদু, যার আছে সব যুক্তি, সব অহংকার থেমে যায়। আমি জানি না তুমি এটাকে কি বলবে, কিন্তু ওর চোখে আমি এমন কিছু দেখেছি যা আমাকে আমার নিজের চেনা ছাঁচ থেকে আলাদা করে দিয়েছে। ওর ওই রাগী অগ্নিস্ফুলিঙ্গ চোখ দেখলে যেন পুরো পৃথিবী থেমে যায়, আমার দম বন্ধ হয়ে আসে। আবার কখনো ওকে ছুঁয়ে দেখার এক অদম্য ইচ্ছা জাগে। জানি না এটা ভালোবাসা কি না, হয়তো এক ধরনের দুর্বলতা, কিংবা আমার মনের অন্ধকার কোণায় ওর প্রতি এক অদ্ভুত জেদ কাজ করে। কিন্তু ভালোবাসি, সেটা ঠিক কেমন হয় আমি জানি না। তবে এইটুকু জানি, একদিন ঠিক বুঝে যাব। তার আগে হয়তো কেউ আর কোনো প্রশ্ন করার সুযোগ পাবে না। তার কণ্ঠে ছায়া আর আলো যেন একসাথে খেলা করছিল। উমরান মাহমুদ কিছুক্ষণ নাতির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। তার বয়সের অভিজ্ঞতায় কিছু যেন স্পষ্ট হয়ে উঠল, যেন উমাইরের মনের গভীরে থাকা অন্ধকার আর আলো মেশানো এক ঘোরালো জগৎটাকে এক ঝলক দেখার চেষ্টা করলেন। শেষমেশ তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে একরকম আপন মনে বললেন, তোমার এই ঘোর, এই দ্বিধা একদিন পথ খুঁজে নেবে তাগি। তবে যে পথ তোমার অপেক্ষায় আছে সেখানে মনোবল দরকার, কারণ ভালোবাসার এই জাদু যত মিষ্টি ততটাই ভয়ঙ্কর। কায়সার ওয়াসিম মাহমুদ এতক্ষণ চুপ করে বসে তাদের কথোপকথন শুনছিলেন। এতক্ষণ পর এবার তিনি মুখ খুললেন, তাকে কায়সার মঞ্জিলে নিয়ে আসছো না কেন? মূলত তারা এখনও তটিনীর পালিয়ে যাওয়ার বিষয়ে অবগত নয়, শুধু এতটুকু জানে যে উমাইর আর তটিনীর মাঝে সম্পর্ক ভালো নেই। উমাইর তার বাবার এমন কথাই বলল, সময় হলে নিয়ে আসব, আবার একেবারে আপনাদের নাতিপুতি নিয়েও আসতে পারি। তার এমন কথায় উমরান মাহমুদ হেসে উঠলেন, আর ওয়াসিম মাহমুদের মুখ থমথমে হয়ে উঠল। এই ছেলে এমন বেশরম বেলাজ কবে থেকে হলো কে জানে। তিনি এবার কথা ঘুরানোর জন্য থমথমে মুখে গম্ভীর কণ্ঠে বললেন, তোমার আমেরিকায় সেই সাইকিয়াট্রিস্ট দেখানোর পর থেকে কি আর কোনো ধরনের মানসিক সমস্যা হয়? ছোটবেলা উমাইরের জীবনে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যা তার শৈশবকে ভীষণভাবে প্রভাবিত করেছিল, একদিন তার চোখের সামনে ঘটে যাওয়া একটি অস্বাভাবিক এবং বীভৎসজনক খুনের দৃশ্য তার মনোজগৎকে গভীরভাবে ক্ষতসৃষ্টি করেছিল। সে রাত থেকে আর স্বাভাবিক জীবন ফিরে পায়নি। সেই ভয়াবহ দৃশ্য তার মনে বারবার ফিরে আসত। বয়স বাড়ার সাথে সাথে এই মানসিক যন্ত্রণা আরও প্রকট হতে থাকে, যার ফলে উমাইর তার পরিবারের কাছে অদ্ভুত এবং অস্থির হয়ে উঠেছিল। ওনারা বুঝতে পেরে তাকে চিকিৎসার জন্য আমেরিকায় পাঠানোর সিদ্ধান্ত নেন। সেখানে তার পড়াশোনার পাশাপাশি একজন অভিজ্ঞ সাইকিয়াট্রিস্টও নিযুক্ত করা হয়, যাতে তার চিকিৎসা চলতে থাকে। উমাইর প্রথম দিকে কিছুদিন তার ট্রিটমেন্ট নিলেও ধীরে ধীরে সে তার চিকিৎসা গ্রহণ বন্ধ করে দেয়।
কিন্তু এই সম্পর্কে তিনি সঠিকটা জানেন না। উমাইর এবার তার চিরাচরিত রূপে ফেরত আসলো। গুরুগম্ভীর মুখে থমথমে এক কণ্ঠে বলল, না, হয় না। উমাইর কথা শেষ হতে না হতেই কিছু পড়ার শব্দ শ্রবণ ইন্দ্রিয়ে প্রবেশ করতেই সবাই ওইদিকে তাকালো। তাকিয়ে দেখতে পারল লেথ হতবুদ্ধি হয়ে ফেল করে ওইদিকে তাকিয়ে আছে। এটা দেখে উমাইর বিরক্ত হলো, কারণ সে বুঝতে পারছে লেথের এমন রিয়াকশনের কারণ। ওমরান মাহমুদ লেথকে দেখে খুশি হলেন। তিনি খুশি মনে বললেন, এই তো লেথ দাদুভাইও চলে এসেছে। ওখানে দাঁড়িয়ে থাকলে কেন? এখানে এসো, এসে বসো। ওমরান মাহমুদের কথায় লেথের বিস্ময়কর অবস্থা থেকে ফেরত আসলো। একটা ইম্পর্ট্যান্ট ফাইল সই করতে হবে, তাই সে ফাইল নিয়ে আসছিল। উমাইর যেহেতু এখানে, তাই এখানেই আসলো। কিন্তু আসতেই সে ওয়াসিম মাহমুদের কথা শুনতে পেয়েছিল। কিন্তু উমাইরের এমন অকপটে মিথ্যা কথা বলতে দেখে বিস্ময়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে তার হাত থেকে ফাইলটি পড়ে যায়। লেথ ফ্লোর থেকে ফাইলটা তুলে মনে মনে বলতে থাকল, যার সকাল থেকে রাত শুরু হয় রক্তের খেলা নিয়ে, তাকে জিজ্ঞাসা করছে তুমি মানসিক রোগী কিনা। সে ঘাড় ঘুরিয়ে উমাইরের দিকে তাকালো। তাকাতেই দেখতে পেল উমাইর তার দিকে কটমট চোখে তাকিয়ে আছে। এটা দেখে তার মুখ থমথমে হয়ে গেল। লেথ ওয়াসিম মাহমুদের বসা সোফার আরেক পাশে বসল। সে বসতেই ওমরান মাহমুদ বললেন, তোমার বস মানে প্রিয় ভাই তো বিয়ে করে ফেলল, তুমি কবে করবে? তোমারও তো বিয়ের বয়স হয়ে গিয়েছে। এই দেশে কোনো মেয়ে দেখব কি, নাকি কোনো মেয়ে পছন্দ আছে? ওমরান মাহমুদের শেষ কথায় লেথের হঠাৎ করেই কেন জানি সামিয়ার চেহারাটা ভেসে উঠল চক্ষুপটে। কিন্তু সে তা পরপর মাথা ঝাঁকিয়ে নিজেকে ঠিক করল। মেয়েটা সেই নাম্বার নেওয়ার পর থেকে তাকে এক প্রকার জ্বালিয়ে খাচ্ছে। কিন্তু সে এই বিষয়ে প্রথমে বিরক্ত হলেও এখন কেন জানি বেশ উপভোগ করে তার পাগলামিগুলো। লেথ ম্লান হেসে বলল, তার প্রয়োজন নেই, সময় হলে আপনাদের জানাবো। লেথের জন্মভূমি আমেরিকা হলেও সে উমাইরের সাথে অনেক বছর একসাথে থাকায় বাংলা বলতে তার কোনো অসুবিধা হয় না এখন। তার না দেখে কেউ তা কথা শুনলে বুঝতেই পারবে না যে তার জন্মভূমি বাংলাদেশে না। তার এমন কথায় ওমরান মাহমুদ মাথা নাড়লেন। অতঃপর তাদের টুকটাক কথোপকথনের লিভিং রুম উল্লাসে মেতে উঠল। তবে উমাইর ছিল নিশ্চুপ। মাঝে মধ্যে তাদের কথাই সায় দিচ্ছিল। এর মধ্যে এক স্টাফ এসে তাদের জন্য নাস্তা দিয়ে গেল। রাত হওয়ার আগেই উমাইর ক্যান্ডেস্টাইন হেভেনে ফেরত আসলো। আর লেথ কাইসার মঞ্জিলে রইল। তারা না থাকলে নাকি বাসাটি একদম ফাঁকা লাগে। তাই উমাইর লেথকে আজ থেকে কাইসার মঞ্জিলে থাকার জন্য বলল। এতে লেথ আর দ্বিমত পোষণ করেনি, তবে উমাইরকে সাবধানে থাকতে বলেছে। এর মধ্যে আবার 3 দিন কেটে গিয়েছে। তটিনীর জীবনের এই কয়েকটি দিন যেন এক অন্ধকার সময় পেরিয়ে আলোয় পৌঁছেছে। মাত্র কয়দিনের মধ্যে তার শারীরিক অবস্থার অভূতপূর্ণ উন্নতি ঘটেছে। দ্রুত এবং সঠিক চিকিৎসার ফলে তার শ্বাসকষ্ট কমে আসে। রক্ত চলাচল স্থির হয়ে ওঠে।
অক্সিজেন লেভেল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং তার মস্তিষ্কে রক্ত সঞ্চালনও স্বাভাবিক হতে শুরু করে। যদিও স্ট্রোকের মতো জটিল একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তটিনী, তবে তার তারুণ্য এবং অদম্য জীবনীশক্তি তাকে এই লড়াইয়ে জয়ী হতে সাহায্য করেছে। শ্বাসকষ্ট এবং মানসিক চাপে স্ট্রোক হলেও তার বয়স কম হওয়ায় এটি তার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারেনি। চিকিৎসকের নিরলস চেষ্টা এবং তটিনীর ইচ্ছাশক্তির তাকে দ্রুত সুস্থ করতে সক্ষম হয়েছে। এখন তটিনী যেন আরও শক্তি নিয়ে নতুন এক জীবনের পথে হাঁটতে প্রস্তুত। এই কয়দিনের যন্ত্রণা যেন তাকে আরও দৃঢ় করেছে, যেন জীবনকে নতুন করে দেখার এক উপলক্ষ এনে দিয়েছে। তটিনী হাসপাতালের সাদা বিছানায় চুপচাপ বসে আছে। তার রোগা মুখটা আরও মলিন হয়ে গেছে। গায়ে হসপিটালের ড্রেস চেঞ্জ করে সুতি এক থ্রি-পিস জড়িয়েছে। আজ তাকে রিলিজ দেওয়া হবে, কিন্তু তার চোখে কোনো স্বস্তি বা আনন্দের ছাপ নেই। যেন একটা দম বন্ধ করা ভাব সে বহন করছে। কেবিনের এক কোণে জানালার ফাঁক গলে আসা আলো তার মুখে পড়লেও তার দৃষ্টিতে কোনো উজ্জ্বলতা নেই। রিভাস তখন বাইরে ছিল, রিলিজের কাগজপত্র ঠিক করতে। ফিরে এসে কেবিনের দরজাটা খুলতেই তার চোখে পড়ল তটিনীর দৃশ্য। মেয়েটি একদৃষ্টে সামনের দেয়ালে তাকিয়ে আছে, যেন নিজের ভেতরে কোথাও হারিয়ে গেছে। হয়তো নিজের জীবনের ভাঙাচোরা হিসাব মেলানোর চেষ্টা করছে। তার চেহারার শূন্যতা দেখে রিভাসের বুকটা হিম হয়ে আসলো। দীর্ঘশ্বাস ফেলে সে ভাবল, তটিনী তো এমনিতেই চুপচাপ ছিল, কিন্তু মা আর ভাইকে হারিয়ে সে যেন এক সম্পূর্ণ পাথর হয়ে গেছে। তার মধ্যে যেন আর কোনো অনুভূতি নেই, কষ্টের কোনো চিহ্ন নেই। যেন সমস্ত আবেগ কোথাও গিয়ে হারিয়ে গেছে। রিভাস ধীর পায়ে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালো। তার উপস্থিতি অনুভব করে তটিনী দৃষ্টি সামনের দেয়াল থেকে সরে এক ঝলক চোখ তুলে তাকালো। চোখের সেই ক্ষণিক মিলন যেন সময়কে স্থির করে দিল। তটিনী দ্রুতই দৃষ্টি সরিয়ে নিলেও রিভাস যেন সেই চোখের গভীরে আটকে গেল। সেই চোখে ছিল শূন্যতার গভীর সুর, যেন সবকিছু হারানোর তীব্র যন্ত্রণা শব্দহীনভাবে চিৎকার করে উঠছে। যেন জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছে না। সেই দৃষ্টির গভীরতা রিভাসের হৃদয়ে বেদনার এক নতুন ছাপ এঁকে দিল। কেবিনের স্তব্ধতা যেন আরও ভারী হয়ে উঠল। রিভাস গভীর শ্বাস নিয়ে এই ভারী মুহূর্তকে ভাঙতে এক আভিজাত্যপূর্ণ কণ্ঠে বলল, চলো, বাড়ি যেতে হবে। তার কথায় তটিনী অন্যমনস্ক হয়ে কিছুক্ষণ পর নিরাশ কণ্ঠে বলল, বাড়ি? আমার আবার বাড়ি আছে নাকি? আমার বাড়ি যেয়ে থাকবে? কি হন আপনি আমার? কি পরিচয় নিয়ে থাকবো আপনার বাসায়? তটিনীর এমন কথায় রিভাসের মন আহত হলে তটিনী কিভাবে এমন একটা কথা বলতে পারে? সে না হয় তটিনীকে পছন্দ করে, কিন্তু তটিনী তো তাকে বন্ধুও ভাবতে পারে। সে আহত কণ্ঠে বলল, এই কয়দিন যা ভেবেছিলে তাই ভেবে থেকো। আমরা তো বন্ধু, তাই না? আর এক বন্ধুকে সাহায্য করতেই পারে।
তটিনী তার এমন কথায় কি নির্বিকার ভঙ্গিতে বলল, আমি এই কয়দিন কেন ছিলাম আপার সাথে তা আপনি নিজেও জানেন। তখন আর এখনকার বিষয়টা সম্পূর্ণ আলাদা। তখন আমি অসুস্থ ছিলাম আর আপনার সাহায্যও দরকার ছিল, কিন্তু এখন আমি সুস্থ আর আপনারও সাহায্যের প্রয়োজন নেই। আর এক অবিবাহিত ছেলের বাসায় একা একটি মেয়ে থাকাটা কখনোই ভালো দেখায় না, কারণ মুখে যতই নিজেকে উপর সামলিয়ে রাখি না কেন, মন, আবেগ, অনুভূতি এগুলোর উপর আমাদের হাত থাকে না। কখন কি ঘটে যায় তা নিজেও বুঝতে পারি না। হয়তো আমার কথা আপনার খারাপ লাগতে পারে, তবে এখানে আমার কিছু করার নাই। এক নিঃশ্বাসে সে কথাগুলো বলেই থেমে গেল। শ্বাসকষ্টের সমস্যা থাকায় এতে তার একটু কষ্টও হলো বটে, কিন্তু তটিনীর কথাগুলো শুনে রিভাসের কাছে তটিনীকে আসলেই একটা পাথর মনে হলো। তাকে সে কি করে বুঝাবে যে সে যেই কথা বলছে তা অলরেডি হয়ে গিয়েছে। সে তার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারেনি। সে তাকে পছন্দ করতে শুরু করেছে, হয়তো ভালোবাসতে শুরু করেছে। তটিনী কে কি সে বলবে উমাইরকে তালাক দিয়ে তাকে বিয়ে করে নিতে, কিন্তু কেন জানি তা আর মুখে বলার মতো সাহস করতে পারল না। আর একটু সময় যাক, তটিনীও নিজেকে সামলে নিক, তখন নিরিবিলি বসে বললেই হবে। সে এসব নানা ধরনের ভাবনা চিন্তা থেকে বের হয়ে বলল, আচ্ছা, আমার সাথে থাকতে হবে না, আমার গ্রামের বাসায় চলো, ওখানে থেকো, পরে কোনো ব্যবস্থা করতে পারলে না হয় চলে যেও। তার এমন কথায় তটিনী কিছুক্ষণ চুপ থাকল, কারণ এখন হুট করে কোথায় যাবে, আর সে বাইরে এখানে ওখানে ঘুরলে উমাইর যে তাকে ধরে ফেলবে এটা সে নিশ্চিত। তাই এবার সে মাথা নেড়ে সম্মতি জানালো। এটা দেখে রিভাসের বুক থেকে যেন ভারী একটা পাথর সরে গেল। রিভাস স্টিয়ারিং ঘুরিয়ে সাবলীল দক্ষতায় গাড়ি চালাচ্ছে। গাড়ির ইঞ্জিনের মৃদু গর্জন আর চাকার রাস্তায় ছোঁয়া যেন চারপাশের নিস্তব্ধতা ভেঙে প্রাণ দিচ্ছে। তার পাশে তটিনী বসে আছে জানালার কাছে মুখ হেলিয়ে। জানালা দিয়ে ঢুকে আসা ঠান্ডা হাওয়া তার বাঁধা চুলের ভেতর দিয়ে কিছু অবাধ্য চুল টেনে বের করেছে। সেগুলো এলোমেলোভাবে তার মুখের উপর নাচছে, কিন্তু তটিনীর মাঝে তা নিয়ে কোনো ভাবান্তর নেই। তার চোখ দুটি নির্বিকার কিন্তু গভীর। বাইরের দৃশ্যপট তার চেতনাকে আবিষ্ট করে রেখেছে। গাছপালা, রাস্তার মোড়, দূরে পাহাড়ের আভাস, সব কিছু যেন তার বিষণ্ণ হৃদয়ে এক নতুন গল্প বলে যাচ্ছে। আর কতদিন পর বললে ভুল হবে, আজ কত মাস পেরিয়েছে তটিনী এমনভাবে বাইরের প্রকৃতি দেখেনি। হাওয়ার শীতল স্পর্শ, অশান্ত চুলের খেলা আর অগণিত চলমান দৃশ্য তার বিষণ্ণ মনে এক ধরনের প্রশান্তি এনে দিচ্ছে। যেন বাইরের এই অশান্ত পরিবেশের মাঝেই সে খুঁজে পাচ্ছে এক শান্ত অবকাশ, এক মুক্তির ছোঁয়া। গাড়ির মধ্যের নীরবতা ভেঙে রিভাস এক ঝলক তটিনীর দিকে তাকিয়ে আবার গাড়ি চালানোর দিকে মনোযোগ দিয়ে বলল,
তোমার বিবাহিত সম্পর্কের কী পরিণতি করবে এই বিষয়ে কিছু ভেবেছ? তার এমন কথায় তটিনীর চোয়াল শক্ত হয়ে উঠল। সে এবার জানালার কাছ থেকে মুখ সরিয়ে কোনো দিকে না তাকিয়ে গাড়ির সিটে হেলান দিল। সুজা সামনে রাস্তার দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, তালাক দিয়ে দেব। তটিনীর অকপটে বলা এমন কথায় রিবাজ হয়তো আনন্দিত হলো, যা তার ঠোঁটের কোণে মৃদু হাসি স্পষ্ট। তবে সে তা তটিনীকে বুঝতে দিল না। গম্ভীর মুখ করে বলল, তোমার সেদিনের কথাগুলো শুনে তো মনে হয় না যে সে তোমাকে এত সহজে মুক্তি দেবে। যদি তার কাছে আবার বন্দী হয়ে যাও তখন? তাহলে এবার তাকে ধ্বংস করে দেব, কারণ এবার আমার আর কোনো পিছুটান নেই। কোনো মানুষ যখন গাছ কেটে ফেলার জন্য পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে বিশ্রাম নেয়, তখন কিন্তু অবশেষে সেই গাছটি মানুষকে ছায়া দেয়। ঠিক তেমনি তুমি যার ক্ষতি করার জন্য সবসময় চেষ্টায় লিপ্ত থাকবে, একদিন হয়তো তুমি তার ছায়াতলে আশ্রয় নিবে। অসম্ভব, তা এই জন্মে কখনোই সম্ভব নয়, আর পরের জন্মও নেই যে তখন সম্ভব হওয়ার সম্ভাবনা আছে। রিবাজ আর কিছু বলল না, কারণ সে তার উত্তর পেয়ে গিয়েছে। আর তটিনী যে উমাইরের প্রতি কোনো অনুভূতি রাখে না, এটাও সে স্পষ্ট হয়ে গেল। সে পুনরায় গাড়ি চালানোতে মনোযোগ দিল, আর তটিনীর মুক্তি হওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তার মুক্তির আনন্দ যেন বাতাসে মিশেছিল, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎই তার চোখে পড়ল সামনের গাড়ির উইন্ডশিল্ড মিররে। এক মুহূর্তের জন্য থমকে গেল। সেখানে দেখা গেল একটি কালো রঙের গাড়ি প্রচণ্ড গতিতে তাদের দিকে ছুটে আসছে। চোখে পড়া মাত্রই তার বুকের ধুকপুকানি বেড়ে গেল, যেন হৃৎপিণ্ড ভেঙে পড়বে। তটিনী তৎক্ষণাৎ জানালার বাইরে তাকালো, কিন্তু সেই এক নজরেই তার গা শিরশিরিয়ে উঠল। তার চোখের সামনে সেই চেনা গাড়ি, যেটি একসময় তার স্বাধীনতার শত্রু ছিল। তার ভেতরটা শূন্য হয়ে গেল, এবং মুহূর্তেই তার মনে পড়ে গেল বন্দিত্বের সেই বিভীষিকাময় দিনগুলো। তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠল। রিবাজ কিছু বলার জন্য মুখ খুলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই তটিনী ভাঙা গলায় চিৎকার করে উঠল, দ্রুত গাড়ি চালান, উমাইর আসছে। তটিনীর কণ্ঠে আতঙ্ক এমনভাবে ফুটে উঠল যে রিবাজ কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। সময় যেন থমকে গেছে। তটিনীর মুখে তীব্র ভয়ের ছায়া স্পষ্ট। তার দৃষ্টিতে যেন অদৃশ্য এক বিপদের ছাপ। সামনে থেকে কালো গাড়িটি বুলেটের মতো ধেয়ে আসছে, যেন নিজের সাথে মৃত্যুর বার্তা বয়ে আনছে। রিবাজ এক মুহূর্ত সময় নষ্ট না করে গাড়ির গতি বাড়িয়ে দিল। তার মুখে দৃঢ়তার রেখা টান টান, কিন্তু তারও ভেতরটা কেঁপে উঠছে। তটিনীর হাত পায়ে শীতল কাঁপুনি লেগে গেছে। মনে হচ্ছে শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেছে। তার মস্তিষ্কে বারবার ক্ল্যান্ডেস্টাইন হেভেনে কাটানো মুহূর্তগুলো ভেসে উঠছে। তার ললাট ঘামে ভিজে উঠেছে। নিঃশ্বাস এতটাই দ্রুত যে মনে হচ্ছে যেন নিজের শরীরকেই
প্রতারণা করে টিকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু সেই মুহূর্তের ভয়াল পরিবেশের অবসান হলো না। হঠাৎ পেছন থেকে উমাইর গাড়ি নিয়ে এসে তাদের পথ আটকালো। তার গাড়ির টায়ারের কর্কশ আওয়াজ সড়কের নিস্তব্ধতাকে চূর্ণ করল। রিভাজ তড়িৎভাবে ব্রেক করল। তাদের গাড়ি ঝাঁকি দিয়ে থেমে গেল। তটিনী আরও শক্ত করে সিটের হাতল আঁকড়ে ধরল। চারপাশ যেন হিমশীতল শ্বাসরুদ্ধকর নীরবতায় ডুবে গেছে। উমাইরের চোখে অদ্ভুত নিষ্ঠুরতার ঝিলিক। তার উপস্থিতি যেন ভবিষ্যতের এক অমোঘ ইঙ্গিত। উমাইরের গাড়ি থামতেই পরপর ৩-৪টি গাড়ি এসে তাদের ঘেরাও করে ফেলল। পরের গাড়িগুলোর মধ্য থেকে লেথ এবং বডিগার্ডরা বেরিয়ে আসলো। উমাইর তড়িৎ গতিতে তার গাড়ির ডোর খুলে বেরিয়ে এসে রিভাসের গাড়ির ডোর খুলে তটিনীর হাত চেপে ধরে বের করে নিয়ে আসলো। উমাইর যখন তটিনীকে টেনে নিয়ে যেতে যাবে তার আগেই রিভাস গাড়ির ডোর খুলে নেমে এসে তটিনীর হাত চেপে ধরে। এটা দেখে তটিনী এক ঝলক উমাইরের দিকে দৃষ্টিপাত করতেই সে ভরকালো। উমাইর তৎক্ষণাৎ ভ্রুকুটি করে সজাগ হয়ে উঠল। তার কপালের শিরাগুলি খিঁচে উঠে যেন এক চূড়াবালির মতো তীব্র ক্রোধে জ্বলে উঠছে। তার চোখের দৃষ্টি আগুনের লেলিহান শিখার ন্যায় জ্বলতে থাকা হিংস্র পশুর ন্যায় শানিত, ক্ষিপ্ত এবং নির্মম। ক্রোধে শক্ত হয়ে থাকা ভ্রূদ্বয়, দাঁতের সাথে পিষে থাকা দাঁত, সব মিলিয়ে তটিনী যেন আরও গভীরভাবে শিউরে উঠল। এই পরিস্থিতিতে তটিনী রিভাসের হাত সরানোর আগেই উমাইর তার পিছন থেকে প্যান্টে গুজে রাখা ড্যান ওয়েসন রিভলভারটা বের করে চোখের পলকেই দক্ষ হাতে রিভাস যে হাত দিয়ে তটিনীকে ধরেছে সেই হাতে গুলি চালায়। রিভাসের হাতে যে শক্তি ছিল তা এক মুহূর্তেই খর্ব হয়ে যায়। তার সেই হাত রক্তে রঞ্জিত হয়ে পড়ে। আর তটিনীর হাত মুহূর্তের মধ্যেই তার হাতের মুঠো থেকে মুক্ত হয়ে যায়। তটিনী যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। আর রিভাস হাতের তীব্র যন্ত্রণায় হাঁটু গেড়ে বসে পড়ল। এদিকে তটিনী যেন ভুলে গেল এই সময় রিভাসের রক্তপাত বন্ধ করা দরকার। উমাইর তার হাত ধরে টেনে নিয়ে যেতেই তার হুঁশ ফিরল। সে উমাইরের হাত ছাড়িয়ে নিয়ে রিভাসের কাছে যেতে চাইল। তার আগেই উমাইর তার কোমর জড়িয়ে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে এনে দাঁড় করালো। তটিনী টলমল চোখে উমাইরের দিকে তাকালো, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই উমাইর তার আরেক হাত তটিনীর চুল গলিয়ে ঘাড়ের পেছনে ধরে তার ওষ্ঠের সাথে ওষ্ঠ মিলিয়ে দিল। এটা দেখার সাথে সাথেই লেথ এবং সব বডিগার্ডগুলো মাথা নিচু করে নিল। আর রিভাসের মনে হলো হাতের থেকেও বুকের যন্ত্রণাটা তীব্র হয়ে উঠল। তার সাথে ঠিক কী হলো বুঝতে পেরে সে উমাইরকে দূরে সরাতে চাইল। তবে উমাইর ঠিক 2 মিনিট পূর্ণ হওয়ার পর তার ওষ্ঠ ছাড়ল। ছাড়ার আগে ঠোঁটে গাঢ় একটা চুমু খেল। আজ 20 দিন আমার থেকে দূরে থাকায় এই 2 মিনিটের চুমু তোর শাস্তিস্বরূপ দিলাম। এবার শাস্তি পাবি, তবে এবারের শাস্তির ধরন হবে আলাদা। আর যতবার আপনি আমি বাদে অন্য ছেলের প্রতি দরদ দেখাবেন ঠিক ততবারই এমন শাস্তি পাবেন।
মাইন্ড ইট ফ্লাপি হানিবাগ। এক নিঃশ্বাসে মাদকতা মেশানো হাসকিশোরে ফিসফিসিয়ে কথাগুলো বলতেই থামল উমাইর। সে ওষ্ঠ ছাড়তেই তটিনী থুথু ফেলে হাত দিয়ে ঠোঁট মুছে। উমাইরের শেষ হতেই রেগে গিয়ে বলতে যাবে, তার আগেই আবার উমাইর তার ওষ্ঠের সাথে ওষ্ঠ মিলিয়ে দিল। তটিনী এবার রাগে দুঃখে ফুঁপিয়ে উঠল। এত মানুষের সামনে এমন ঘনিষ্ঠ হওয়াই তার কাছে যেন সম্মানে লাগলো। যতই তারা বিবাহিত হোক, রাস্তার মাঝে এমন অসভ্যতামি সেই মানুষটা যদি হয় অপছন্দের সাথে শত্রু, তাহলে তো এটা আরও বেশি দুঃখ আর অপমানজনক তার কাছে। উমাইর তার ওষ্ঠ ছেড়ে তটিনীর গলা থেকে ওড়না অল্প সরে আসায় গলার সেই তিলটি দৃশ্যমান হয়ে আছে। উমাইর এবার তিলের উপর গাঢ় চুমু খেয়ে নেশালো কণ্ঠে বলল, আমার ঝাঁসি মহিলা, যতবার আমার দেওয়া চিহ্ন মুছে ফেলবি, ঠিক ততবারই এমন শাস্তি পাবি। তোর এই ফোলা ফোলা নরম ঠোঁটে আমার কিন্তু চুমু খেতে কোনো অসুবিধা নেই। তটিনী তার রাগে দুঃখে উমাইরকে থাপ্পড় মারতেই যাবে, তার আগেই উমাইর তার হাত ধরে ফেলে। সে তটিনীকে চোখ টিপ মেরে বাঁকা হেসে বলল, মিসেস ঝাঁসি মহিলা, এটা পুরাতন হয়ে গিয়েছে, এবার কিছু নতুন অ্যাপ্লাই করতে পারেন, আমি কিন্তু কোনো মাইন্ড করব না। বলেই সে মুখ গম্ভীর করে ফেলল। অতঃপর লেথ এবং বডিগার্ডদের মাথা উঁচু করতে বলল, কারণ তারা এখনও মাথা নিচু করে ছিল। এবার সে তাদের কঠোর স্বরে আদেশ দিল, এই রাবিশটাকে ক্যান্ডেস্টাইন হ্যাভেনে নিয়ে যা। রিভাস ভাইকে ছেড়ে দিন, তাকে কেন ওখানে নিয়ে যাবেন? সে কোনো দোষ করেনি। প্লিজ আমার জন্য একটা নিরীহ মানুষকে মারবেন না। কিন্তু উমাইর তার কোনো কথাই শুনল না। সে ছোটাছুটি শুরু করল। উমাইর তাকে কাঁধে তুলে নিয়ে হাঁটা শুরু করল। অতঃপর গাড়িতে উঠে তটিনীকে তার কুলের উপর বসায়। গাড়ির কর্কশ শব্দে ইঞ্জিন চালু করে এক হাত দিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালাতে শুরু করল, আর এক হাত দিয়ে তটিনীর কোমর শক্ত করে চেপে ধরে রাখল। তটিনী তার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য তাকে কিল ঘুষি মারে। এবার তার বুকে মাথা ঠেকিয়ে কান্না করতে করতে ক্লান্ত হয়ে নিশ্চুপ হয়ে পড়ে। তবে তার চোখের পানি চলমান, যা উমাইর বলিষ্ঠ শরীরে আটসাঁট হয়ে পরে থাকা সফেদ সাদা শার্ট ভেদ করে তার চোখের পানিতে উমাইরের বক্ষও ভিজে যাচ্ছে। তবে এতে উমাইরের মাঝে কোনো হেলদোল নেই, আর না আছে তাকে থামানোর চেষ্টা। তটিনী চোখের পানি তার বক্ষে ছোঁয়ায় যেন তার হৃদয়ে এক প্রশান্তির ঢেউ খেলে যাচ্ছে। তটিনী এভাবে কান্নায় আর একটু খারাপ লাগছে না। এটা ভাবতেই আরও ভালো লাগছে যে তটিনী তার জন্য কান্না করছে। সে তো এটাই চায়। তটিনীর হাসি